স্যার ওই যে 124 ধারাতে জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ হলে তাকে মুক্তিদানের ক্ষমতা ও জামিনের মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার নাই তো স্যার। হুম 124 ধারা জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ হলে তাকে মুক্তিদানের ক্ষমতা ও জামিনের মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে এটা বিনা পরোয়ানায় গ্রেফতার নাকি? হুম হুম প্রথমে বলছে জামিনে মুক্তি প্রদান দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট। 3-এ বলছে শর্ত, আর 4-এ বলছে শর্ত সরকার নির্ধারণ করবে। ওই শর্ত যদি লঙ্ঘন করে তাহলে আদেশ বাতিল হবে। আদেশ বাতিল হওয়ার পর পুনরায় আবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে না, ওটাই বলছে। ওটাই এক কথায় প্রকাশ করে দিছে যে জামিনে মুক্তি প্রদান এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ঠিক আছে। জি স্যার। ওই এক ধারার ভিতরেই ম্যাজিস্ট্রেট ছেড়ে দিতে পারেন, অব্যাহতি দিতে পারেন, আবার ওই একটা ধারাতেই পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে তো বিনা পরোয়ানায়। এই জন্য দুইটা শব্দ একসাথে হাইলাইট করে দিছে বোঝার জন্য। বোঝা গেল? জি স্যার। সমস্যা হলে বলবেন, কোনো সমস্যা নাই, সমাধানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্যার যাই। 124টা আরেকবার বলে দেন তো। হ্যাঁ কত? 124। কেন 124-এ কি ঝামেলা আছে? রিমা, 124-এ ঝামেলা আছে? হ্যাঁ স্যার। 124-এ বলা আছে মুচলেকা দিতে ব্যর্থতার জন্য কারারুদ্ধ হলে তাকে মুক্তি প্রদানের ক্ষমতা এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 124-এর একে বলছে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মুচলেকা না দেওয়ার কারণে যে ব্যক্তি কারারুদ্ধ আছে তাকে মুক্তি দিলে বা ছেড়ে দিলে সমাজের পক্ষে অথবা কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকর হবে না। ঠিক আছে। সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট তাকে অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-এর 1 আর 2-এ বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট যদি তাকে ছেড়ে দেন তাহলে মুচলেকার যে অর্থের পরিমাণ আছে, জামিনদারের সংখ্যা আছে, মুচলেকার যে সময় আছে তা হ্রাসের আদেশ দিতে পারেন। মনে করেন তাকে ছেড়ে দিল, অথবা এই মুচলেকার যে অর্থের পরিমাণটা আছে, জামিনদারের সংখ্যা আছে, তারপরে মুচলেকার যে সময় আছে, এই সময়টা জেলা ম্যাজিস্ট্রেট হ্রাস করতে পারেন বা হ্রাসের আদেশ দিতে পারেন। 3-এ বলা হয়েছে যদি বিনা শর্তে ছেড়ে দেওয়া হয় তাহলে তো বিনা শর্তেই ছেড়ে দেওয়া হলো, তাছাড়া যে কোনো প্রকার শর্তে তাকে ছেড়ে দেওয়া যাবে। 4-এ বলা আছে যে শর্তে, যদি শর্তে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই শর্তটা সরকার নির্ধারণ করবে। 124-এর 4। আর 5-এ বলা হয়েছে এই শর্ত যদি সে লঙ্ঘন করে তাহলে অব্যাহতির যে আদেশটা দেওয়া হয়েছে সে আদেশ বাতিল বলে গণ্য হবে। আর এই আদেশটি যখন বাতিল হবে তখন 124-এর 6-এ যে কোনো পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 124-এর 6। বোঝা গেল না কোনো সমস্যা আছে? জি স্যার, বোঝা গেছে। এখানে সুন্দর করে বলা আছে 124-এর 1-এ জেলা ম্যাজিস্ট্রেট কারারুদ্ধ এরূপ ব্যক্তিকে ছেড়ে দিতে পারবেন যদি ছেড়ে দিলে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে সমাজের পক্ষে বা কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকর হবে না। ঠিক আছে। তাছাড়া জেলা ম্যাজিস্ট্রেট যে মুচলেকার আদেশ দিচ্ছেন সে মুচলেকার আদেশের সময় জামিনদারের সংখ্যা বলবৎ থাকার মেয়াদটা হ্রাস করতে পারেন। আবার 3-এ বলা আছে তাকে বিনা শর্তে অথবা গ্রহণীয় যে কোনো শর্তে মুক্তি প্রদান করা যেতে পারে। 4-এ বলা হয়েছে যদি শর্ত প্রদান করা হয় তাহলে সেই শর্ত সরকার নির্ধারণ করবেন। 5-এ বলা হয়েছে যদি সে শর্ত লঙ্ঘন করে তাহলে অব্যাহতির আদেশটি বাতিল হবে।
আর অব্যাহতির আদেশ যখন বাতিল হবে তখন 124-6 পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় পুনরায় গ্রেফতার করতে পারবেন। 124-6 বোঝা গেল? জি স্যার। আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই? 132 থেকে 44 পর্যন্ত একটু আলোচনা করেন আরেকবার। 132 থেকে 144। 132-এ তো রক্ষা কবচ। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে, ছত্রভঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে, সে পুলিশ অফিসার হোক, ম্যাজিস্ট্রেট হোক, পুলিশ কমিশনার হোক, সেনাবাহিনীর সদস্য হোক, কমিশন প্রাপ্ত অফিসার হোক, জনসাধারণ হোক, যেই অংশগ্রহণ করছে তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না। ঠিক আছে? 132-এর কতে বলা আছে কোন কোন ব্যক্তি? 132-এর ক ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। আর 132-এর খতে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারা অনুসারে 131 ধারা অনুসারে কমিশন প্রাপ্ত অফিসার। আর 132-এর গতে বলা আছে বেসামরিক নাগরিক, সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অথবা নন কমিশন প্রাপ্ত অফিসার। আর ঘতে বলা আছে আদেশ পালন করতে বাধ্য এরূপ নিম্ন পদস্থ যে কোনো সরকারি কর্মচারী, সৈনিক বা স্বেচ্ছাসেবকের কাজ অপরাধ বলে গণ্য হবে না। ঠিক আছে? 132 ধারায় 4টা কোটেশন আছে। কতে বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার। কতে বলা আছে যে 131 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারায় যে কমিশন প্রাপ্ত অফিসারের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে যে অফিসার এই ক্ষমতা প্রয়োগ করেন তার বিরুদ্ধে। আর গতে বলা আছে বেসামরিক নাগরিক। 128-এ যে বেসামরিক নাগরিক অংশগ্রহণ করছে, আর 130-এ যে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন। আর ঘতে বলা আছে আদেশ পালন করতে বাধ্য, যেমন আমরা পুলিশ কনস্টেবল, নায়ক, এএসআই, নিম্ন পদস্থ কর্মচারী, সরকারি নিম্ন পদস্থ কর্মচারী, এরূপ আদেশ পালনের ক্ষেত্রে যারা বাধ্য, সৈনিক, ঠিক আছে, এদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। এরা ছত্রভঙ্গের ক্ষেত্রে যখন অংশগ্রহণ করবেন ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ পালন করবেন। এই নির্দেশ পালনের ক্ষেত্রে কোনো ক্ষতি হলে সেই ক্ষতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যাবে না। 132 ধারা 133। ধারা 133-এ বলা হয়েছে গণ উপদ্রব অপসারণের আদেশ। ঠিক আছে? অপসারণ অথবা নিবারণ, গণ উপদ্রব অপসারণ অথবা নিবারণের আদেশ। এখানে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় কোথাও জনগণের ব্যবহৃত পথ, নদী এবং খাল কেউ বেআইনিভাবে বাধা সৃষ্টি করছে, তাহলে সেই বাধা দূর করার জন্য, জনগণের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জিনিস নিয়ন্ত্রণ করার জন্য, কোনো নির্মাণ বা দ্রব্যের নিরাপদ সংরক্ষণ করার জন্য, অনিরাপদ ঘর, তাঁবু বা গাছ অপসারণ করার জন্য, পুকুর, কূপ বা গর্ত, বেড়ার ব্যবস্থা করার জন্য, কোনো বিপজ্জনক প্রাণী বিনষ্ট, আটক বা বিলি ব্যবস্থা করার জন্য ম্যাজিস্ট্রেট উপরোক্ত উপদ্রব সৃষ্টি হচ্ছে এইসব উপদ্রব বা উৎপাত সম্পর্কে ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারেন। ঠিক আছে? যখন এই পথ, নদী, খাল, তারপর জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরূপ যদি কেউ উপদ্রবের সৃষ্টি করে অথবা এমন ভাবে কোনো নির্মাণ, কোনো বিল্ডিং নির্মাণ করে বা কোনো দ্রব্য এমন ভাবে সংরক্ষণ করে যা জনগণের জন্য ক্ষতিকর, তারপর এমন ভাবে ঘর, তাঁবু বা গাছ রাখছে, মানে এমন ভাবে ঘর তৈরি করছে বা তাঁবু রাখছে যা যে কোনো সময় উল্টে যেতে পারে, বা গাছ এমন ভাবে রাখা আছে যে গাছ
কোনো মানুষের ক্ষতি সাধন করতে পারে। দেখা গেল যে গাছ কোনো মানুষের উপরে উপরে পড়ে গেল, এই সকল গাছ অপসারণ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। কোথাও দেখা গেল তার ইখতিয়ারধীন এলাকায় পুকুর, কূপ বা গর্ত বেড়া দিয়ে রাখার প্রয়োজন, এক্ষেত্রে ওই পুকুর, কূপ বেড়া দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। এইগুলা এক ধরনের উপদ্রব, যা জনগণের ক্ষতি হতে পারে। জনগণের ক্ষতি হতে পারে এমন যে কোনো কিছুই উপদ্রব। এই উপদ্রব অপসারণ করার জন্য অথবা নিবারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট কিছু শর্তে একটি আদেশ দিতে পারেন। ঠিক আছে, এটাই হলো উপদ্রব অপসারণের জন্য আদেশ 133-এর 1। এই আদেশটা যখন জেলা ম্যাজিস্ট্রেট দিবেন, এই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 133-এর 1-এ যখন জেলা ম্যাজিস্ট্রেট আদেশটা দেবেন উপদ্রব অপসারণের জন্য, এই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। কারণ এখানে বেশিরভাগই পথ, নদী, খাল, বিল, তারপরে ঘর, তাঁবু, এগুলো বিষয় নিয়ে যে কোনো মামলা দেওয়ানি আদালতে হয়। জমি জমা সংক্রান্ত মামলা দেওয়ানি আদালতে হয়। তাই দেওয়ানি আদালতে এই আদেশের বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 133, 134 ধারায় বলা হয়েছে যে আদেশটি দেওয়া হয়েছে সে আদেশটি জারি করতে হবে। জারি কিভাবে করতে হবে? প্রথমে 134-এর 1-এ বলা হয়েছে সমনের ন্যায় জারি করতে হবে, আর 2-এ বলা হয়েছে সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয় তাহলে ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে জারি করতে হবে। ঠিক আছে, মানে সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয়, যেখানে এই উৎপাতের সৃষ্টি হয়েছে বা উপদ্রবের সৃষ্টি হয়েছে সেইখানে প্রকাশ্য কোনো স্থানে এই আদেশের অনুলিপির একটি কপি লটকিয়ে দিয়ে জারি করতে হবে। ধারা 134। 135 ধারায় বলা হয়েছে যখন এই আদেশটি ওই লোকটি পাবেন তখন তিনি আদেশ পালন করবেন অথবা আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবেন। 135-এর ক, যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছে তিনি আদেশটি সঠিকভাবে পালন করবেন। আদেশে যে বিষয়গুলো লেখা থাকবে যে নদী, খাল, বিল এই বিষয় নিয়ে যদি কেউ উপদ্রব করে তাহলে সে উপদ্রব অপসারণ করবেন। যদি কারোর কাছে বিপজ্জনক প্রাণী থাকে তাহলে তিনি বিনষ্ট করবেন বা বিক্রি করবেন বা জবাই করবেন বা অন্য কোনো ব্যবস্থা করবেন, এরকম আদেশের উপরে লেখা থাকবে। তাহলে তিনি যখন আদেশটি পাবেন আদেশ অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন বা আদেশটি সঠিকভাবে পালন করবেন। আর তার কাছে যদি মনে হয় যে না আদেশটি যথাযথ না, আদেশের বিরুদ্ধে তিনি কথা বলতে পারবেন, তাহলে তিনি আদেশের বিরুদ্ধে কারণ দেখাবেন বা কারণ দর্শাবেন। 135-এর খ। 136-এ বলা হয়েছে আদেশ পালন করলো না, কারণও দর্শালো না, তার ফল। উক্ত ব্যক্তি যদি আদেশ পালন না করে বা কারণ না দর্শায় তাহলে তিনি দণ্ডবিধির 188 ধারায় অপরাধী হবেন এবং আদেশটি স্থায়ী হবে। যে আদেশটি দেওয়া হয়েছে ওই ব্যক্তি আদেশটি পাইছেন কিন্তু আদেশ তিনি পালন করেন নাই অথবা আদালতে তিনি কারণ দর্শান নাই, সেক্ষেত্রে আদেশটি স্থায়ী করা হবে এবং তিনি দণ্ডবিধি আইনের 188 ধারায় অপরাধী হবেন। ধারা 137, যদি ওই ব্যক্তি কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয় তাহলে করণীয় কি? যদি ওই ব্যক্তি কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয় তাহলে সাক্ষ্য গ্রহণ করতে হবে। আদেশটি ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত না, সাক্ষ্য গ্রহণ করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে না যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটি আসলে যথাযথ না বা যুক্তিসঙ্গত না, তাহলে তিনি আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। আর যদি মনে হয় যে না আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত, তাহলে আদেশটি তিনি স্থায়ী করবেন। 137, ধারা 136 এবং ধারা 137-এ আদেশটি স্থায়ী করতে হবে। এবার ধারা 140, আদেশটি যখন স্থায়ী করবেন তার পরবর্তী ব্যবস্থা কি? এখন প্রথমত আদেশ দেওয়া হয়েছিল, তিনি আদেশ মোতাবেক কাজ করেন নাই, কারণ দর্শানোর জন্য হাজির হয়েছেন, হাজির হওয়ার পরেও
আদেশটি স্থায়ী করা হয়েছে, সেক্ষেত্রে এখন করণীয় কি? সেক্ষেত্রে ধারা 140 আদেশটি স্থায়ী হওয়ার পর কার্য পদ্ধতি 140-1 আদেশটি স্থায়ী হলে ম্যাজিস্ট্রেট তাকে নোটিশ দেবেন। নোটিশটা এমন ভাবে দেবেন যে আদেশটি যে দেওয়া হয়েছিল প্রথমে 133-এ সেই আদেশে বর্ণিত কাজ করার জন্য নির্দেশ দেবেন। একই কথা, ঠিক আছে? প্রথমে আদেশটি পালন যদি করতো তাহলে এত দূর আর আসা লাগতো না। যেহেতু সে আদেশটি পালন করে নাই, কারণ যখন ব্যাখ্যা করছে তখন যখন সাক্ষ্য নেওয়া হয়েছে, সাক্ষ্য নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট মনে করছেন যে না, আদেশটি যুক্তিসঙ্গত, তখন আদেশটি স্থায়ী করছেন। স্থায়ী করার পরে তাকে আবার পুনরায় নোটিশ দেওয়া হয়েছে যে আপনি ওই আদেশটি পালন করুন, যে আদেশটি আপনাকে দেওয়া হয়েছিল 140-1 140-2 আদেশে উল্লেখিত সময়ের মধ্যে যদি তিনি কাজটি সম্পূর্ণ না করেন তাহলে ম্যাজিস্ট্রেট ওই কাজটি সম্পন্ন করবেন এবং তার সম্পত্তি ক্রয় করবেন, ক্রয় করে বিক্রয় করে ওই কাজের ব্যয়ভার বহন করবেন। তাহলে 140-3 বলা হয়েছে উক্ত কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা যাবে না। এখানে ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম করবেন 140-2 ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয় করবেন, বিক্রয় করে ওই কাজের ব্যয়ভার মিটাবেন। এই ক্ষেত্রে যে তিনি কাজ করবেন এই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে না। 140-3 143 ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব পুনরাবৃত্তি এবং অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন 143 দ্বারা। 133-এ যে গণ উপদ্রবের সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে যে আদেশটি দেওয়া হয়েছে সেই উপদ্রবটি পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির প্রতি গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার আদেশ দিতে পারেন। ধারা 143। 133-এ হলো গণ উপদ্রবের আদেশ, আর 143-এ বলা হয়েছে পুনরাবৃত্তি, মানে পুনরায় গণ উপদ্রব ঘটানো যাবে না অথবা কোনো গণ উপদ্রব অব্যাহত রাখা যাবে না। 143, তাহলে ধারা 143-এ গণ উপদ্রব পুনরাবৃত্তি করা যাবে না অথবা গণ উপদ্রব অব্যাহত রাখা যাবে না, 143 ধারার আদেশ। 144 জরুরি আদেশ জারি। জেলা ম্যাজিস্ট্রেট যখন মনে করবেন অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন মনে করবেন জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করতে পারবেন। ধারা 144-1 ধারা 144-2 বলা হয়েছে এই আদেশটি একতরফা ভাবে দেওয়া যাবে। 144-3 বলা হয়েছে কোন বিশেষ স্থানে কাছে যাও। 144-3 বলা হয়েছে কোন বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপরে জরুরি আদেশ জারি করা যায়। তারে বলা হয়েছে এই জরুরি আদেশ জারি করার ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? স্যার 144 জরুরি ধারায় যে আদেশটি করা হয়েছে সেই আদেশের পরিপ্রেক্ষিতে যদি হ্যাঁ স্যার জরুরি আদেশটা কাকে বলে স্যার, এটা যদি একটু বলতেন, বলার পরে স্যার উপধারাগুলো বললে স্যার একটু ভালো। মানে 144-এর একটা হ্যাঁ, এক বলতে স্যার পুরাপুরি ধারা, মানে 144 পরীক্ষার হলে যদি আসে স্যার জরুরি আদেশ কাকে বলে, তখন আমি লিখবো কি করে স্যার? তার পরবর্তীতে যদি বলে যে জরুরি আদেশে কতদিন স্থায়ী থাকে বা কতদিন বলবৎ থাকে বা জরুরি আদেশ কোন জায়গায় প্রযোজ্য না, তখন আমি সেটা হয়তো সেইভাবে লিখতে পারবো। কিন্তু যদি বলে জরুরি আদেশটা কাকে বলে, তখন স্যার এটা একটু আমি পারি, বাট ওইভাবে ভালো করে পারি না। 144-1 এটা 144-1 জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আইনানুগভাবে কর্মরত কোনো ব্যক্তিকে বাধা প্রদান, বিরোধ বা ক্ষতির আশঙ্কা করছেন বা জনমানুষের
জীবন, স্বাস্থ্য ঝুঁকি বা দাঙ্গা হাঙ্গামা নিবারণে সহায়তা করবে। ঠিক আছে? এরূপ জি ক্ষেত্রে স্যার। জরুরি অবস্থায় জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট জরুরি আদেশ জারি করতে পারেন। এই আদেশকে জরুরি আদেশ বলা হয়। ঠিক আছে? জি স্যার। আর যদি এর চেয়ে ভালো করতে পারেন, যে কোনো স্যারের নোট বই ফলো করতে পারেন জরুরি আদেশের বিষয়। ঠিক আছে? জি স্যার। আমার এটা ফুল মূল বই থেকে করা তো, মূল বইয়ের ভাষ্য ভালো করে করা। এখানে ডাইরেক্ট ওইভাবে আমি করি নাই যে জরুরি আদেশটা কাকে বলে। তবে কি যে জরুরি আদেশটা বলতে মূল জিনিসটা হলো, যখন পরিস্থিতি খুবই ভয়াবহ হয়, অর্থাৎ জনমানুষের বিপজ্জনক, জনগণের জন্য বিপজ্জনক, ক্ষতিজনক যখন হয়ে দাঁড়ায়, এবং এলাকায় যখন শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, তখন জেলা ম্যাজিস্ট্রেট এই শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বা জনগণের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে আদেশটি জরুরি অবস্থায় জারি করেন তাকে জরুরি আদেশ বলা হয়। ঠিক আছে? এটাই হলো জরুরি আদেশ। আর এই আদেশটি জেলা ম্যাজিস্ট্রেট একতরফা ভাবে করতে পারেন। কোন স্থানে ঘন ঘন গমনকারী, যেমন জোয়ার আড্ডাখানা আছে, বিভিন্ন খারাপ জায়গা আছে যেখানে ঘন ঘন মানুষ গমন করে, ওই গমনকারী ব্যক্তিগণের উপরেও এই আদেশটি জারি করা যায়। এই আদেশ জারি করার ফলে যদি কোনো ব্যক্তির ক্ষতি হয়, ক্ষতির ব্যক্তির আবেদন ক্রমে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন। আর 5-এ বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হওয়ার জন্য আদেশ দেবেন এবং তাকে কারণ দর্শানোর সুযোগ দেবেন। এরূপ আবেদন সম্পূর্ণ বা আংশিক বাতিল করলে ম্যাজিস্ট্রেট তা কারণ লিপিবদ্ধ করবেন। 144-5, সরকার যদি ভিন্ন রূপ কোনো আদেশ না দেয়, তাহলে এই আদেশটি সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ থাকবে। তার অধিক সময় এটা বলবৎ রাখা যাবে না। তবে যদি সরকার ভিন্ন রূপ আদেশ দেয় তাহলে হয়তো রাখা যাবে। আর 144-এর বলা হয়েছে জরুরি আদেশ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না, অর্থাৎ মহানগর এলাকার জন্য জরুরি অবস্থা বা জরুরি আদেশ প্রযোজ্য নয়। 144। 145 জমি বা পানি সংক্রান্ত বিরোধ। ঠিক আছে? 145-এ বলা হয়েছে জমি ও পানির দখল নিয়ে, দখল সংক্রান্ত বিরোধ বা অধিকার সংক্রান্ত বিরোধ। ঠিক আছে? 5-এ বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি খবরকালীন পুলিশ রিপোর্ট বা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন তার এখতিয়ারধীন এলাকায় জমি বা পানি নিয়ে কোথাও বিরোধের সৃষ্টি হয়, তাহলে পক্ষসমূহকে স্ব দাবি পেশ করার জন্য লিখিত আদেশ দিতে পারেন। এখানে জমি বা পানি বলতে কি বোঝায়? জমি বা পানি বলতে বোঝায় বাজার, দালান, মৎস্যঘাট, মৎস্য খামার, মৎস্য বাজার। ঠিক আছে? জমিতে উৎপন্ন ফসল বা লভ্যাংশ। তিনি বলা হয়েছে এই আদেশ সমন জারির ন্যায় জারি করতে হবে এবং বিরোধী বস্তুতে 1 কপি লটকিয়ে দিতে হবে। অর্থাৎ ওই আগের একই কথা, 133-এর আদেশটি যেমন 134-এ সমনের ন্যায় জারি করা হয়েছে, এখানেও যে কোনো আদেশ জারির ক্ষেত্রে অবশ্যই সমনের ন্যায় জারি করতে হবে। সমনের ন্যায় যদি সম্ভব না হয় তাহলে ঘোষণার মাধ্যমে জারি করতে হবে। তারে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট পক্ষসমূহের বিবৃতি পাঠ করবেন এবং তাদের মৌখিক বক্তব্য শুনবেন। তারপর কোন পক্ষ বা কোন দল ওই সময় দখলদার ছিল তা স্থির করবেন। 5-এ বলা হয়েছে বিরোধী বস্তুর অস্তিত্ব নাই, অর্থাৎ যে বস্তুটি নিয়ে বিরোধ চলতেছে, যদি বিরোধ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ বা ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে এই বিষয়ে কোনো বিরোধ নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল করবেন। 145-এর 1 ধারায় যে আদেশ আছে সে আদেশটি তিনি বাতিল করবেন। 6-এ বলা হয়েছে পক্ষ সমূহের মধ্যে যদি কোনো পক্ষ দখলে থাকেন তাহলে আইনানুগভাবে, অর্থাৎ আদালত কর্তৃক যদি উচ্ছেদ না করা হয়, তাহলে দখলে থাকা পক্ষ দখলে থাকবেন। 7-এ বলা হয়েছে যদি কোনো পক্ষ মারা যায় তাহলে সেই পক্ষের প্রতিনিধি দ্বারা পক্ষ ঠিক করতে হবে। এখানে যদি দেখা যায় ওই পক্ষর অনেকেই দাবিদার, তাহলে তাদের প্রত্যেককেই পক্ষ নির্বাচন করতে হবে বা প্রতিনিধি নির্বাচন করতে হবে। 8-এ বলা হয়েছে বিরোধী বস্তু যদি ক্ষয়শীল পচনশীল হয় তাহলে তা বিক্রয়ের আদেশ দিতে পারবেন।
আর ম্যাজিস্ট্রেট যে কোনো পক্ষের আবেদন ক্রমে দলিল বস্তু বা সাক্ষী হাজির করার জন্য সমন দিতে পারেন। 145-9 বোঝা গেল না কোনো ঝামেলা আছে? 145। 145-এ কোনো ঝামেলা আছে? 146 বিরোধীয় বস্তু বা বিষয় প্রয়োগ করার ক্ষমতা। 146-1 ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বিরোধীয় বস্তুতে কোনো পক্ষই দখলদার ছিল না, তাহলে বিরোধীয় বস্তু তিনি প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, 146-1। আর ম্যাজিস্ট্রেট যখন কোনো বিষয় প্রয়োগ করবেন, অবশ্যই সে বিষয়ের উপর রিসিভার নিয়োগ করবেন। এখানে দেওয়ানি আদালত কর্তৃক যদি রিসিভার নিয়োগ করা হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট যে রিসিভার নিয়োগ করছেন, সেই রিসিভার দেওয়ানি আদালতের রিসিভারের নিকট সমস্ত দায়িত্ব কর্তব্য অর্পণ করবেন। 146-2। 147 স্থাবর সম্পত্তির ব্যবহারের অধিকার সম্পর্কে বিরোধ। 145-এ পড়ছিলাম দখল সংক্রান্ত বিরোধ, আর 147-এ বলা হয়েছে ব্যবহার, জমি বা পানির ব্যবহারের অধিকার সংক্রান্ত বিরোধ। 147-1 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় কোথাও জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বা বিরোধ আছে, যা শান্তিভঙ্গ হতে পারে, এরূপ ক্ষেত্রে উভয় পক্ষকে হাজির হতে বলবেন এবং লিখিত বিবৃতি পেশ করতে বলবেন। 145-1 আর 147-1 একই বিষয়, একটা শুধু দখল আর অন্যটি হলো ব্যবহার, অর্থাৎ একজনের পানি বা জমি অন্যজন ব্যবহার নিয়ে বিরোধ। ঠিক আছে। 2 বলা হয়েছে অধিকারের দাবি, যে অধিকার দাবি করে, জিনিস একজনের কিন্তু অধিকার দাবি করে আরেকজন। এই অধিকার যিনি দাবি করেন, অধিকার যদি সত্য হয়, তাহলে যিনি উপদ্রব করেন, উপদ্রবকারীকে তিনি নিষেধ করবেন জেলা ম্যাজিস্ট্রেট। আর 3 বলা হয়েছে যদি অধিকারের দাবি মিথ্যা হয়, তাহলে অধিকার প্রয়োগ নিষিদ্ধ করবেন। 147-3। ধারা 148 সরেজমিনে অনুসন্ধান। ধারা 148-1 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট তার অধস্তন দ্বারা এই 145 থেকে শুরু করে 147-এর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর বিষয়ে তিনি অনুসন্ধান করাইতে পারেন। কিভাবে অনুসন্ধান করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত বলে দিতে পারেন। 148-1। 148-2 বলা হয়েছে এখানে অধস্তন ম্যাজিস্ট্রেট যে অনুসন্ধান করবেন, অনুসন্ধান করার পরে যে রিপোর্টটা দেবেন, সেই রিপোর্টটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক আছে। 148-2 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যে রিপোর্টটা প্রদান করবেন, সেই রিপোর্টটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর 3 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 145, 146 ও 147 ধারা অনুসারে কার্যক্রমের ক্ষেত্রে ব্যয়ভার, এখানে আদালতের খরচ, উকিলের খরচ, প্রসিডিং খরচ, সাক্ষী হাজিরের খরচ, বাদীর খরচ কে বহন করবেন, ঠিক আছে, সেটা আদালত নির্ধারণ করে দেবে। 148-3। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ধারা, ধারা 149 পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। অর্থাৎ প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। অর্থাৎ পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে সেই অপরাধটি তিনি নিজে হস্তক্ষেপ করে প্রতিরোধ করবেন, অথবা সাধ্যমতো তার সাধ্যে যতটুকু কুলায় তিনি সেই সাধ্য অনুযায়ী প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেবেন। ধারা 149 খুবই শর্ট জিনিস। কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন বা কোনো পুলিশ সদস্য জানতে পারেন, তাহলে তিনি সেই আমলযোগ্য অপরাধের বিষয়ে প্রতিরোধের বিষয়ে হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। ধারা 149। ধারা 150
অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানানো বা অবহিত করেন। কোন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্র সম্পর্কে যদি সংবাদ পান, তাহলে তিনি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, মানে কেউ ষড়যন্ত্র করতেছে, দেখা গেল 2, 4, 5 জন মিলে কোথাও ডাকাতি করবে, এরূপ বিষয়ে রাত্রের অন্ধকারে বা কোনো ঘরে বা কোনো জায়গায় বসে গোল মিটিং করতেছে যে আজকে অমুক জায়গায় আমরা ডাকাতি করব, এরূপ কোনো সংবাদ যদি পুলিশ অফিসার পান, তাহলে সেই সংবাদের বিষয়টি তিনি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন বা অবহিত করবেন। ধারা 150। ধারা 149-এ বলা হয়েছে, আমলযোগ্য অপরাধের বিষয়ে যদি পুলিশ অফিসার জানতে পারেন, তাহলে সেই আমলযোগ্য অপরাধের বিষয়টি তিনি প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। আর 150-এ বলা হয়েছে, যদি আমলযোগ্য অপরাধ সংগঠনের, অর্থাৎ সংগঠন এখনো হয় নাই, সংগঠন করার জন্য ষড়যন্ত্র করতেছে বা যুক্তিবুদ্ধি করতেছে, এরূপ অবস্থায় যদি কোনো পুলিশ অফিসার সংবাদ পান যে কোথাও আমলযোগ্য অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র করতেছে, তাহলে সেই সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। ধারা 150। ধারা 149-এ পুলিশ অফিসার নিজেই হস্তক্ষেপ করবেন, আর 150-এ যদি ষড়যন্ত্রের সংবাদ পান, তাহলে সেই সংবাদটি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। ধারা 151। আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার বা আটক। কোন পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন এবং অপরাধ অন্য কোনো ভাবে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে পরোয়ানা ব্যতীত অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে 149 ধারায় যেমন আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন, 150-এ বলা হয়েছে ঊর্ধ্বতন অফিসারকে আমলযোগ্য অপরাধের বিষয়ে সংবাদ দেবেন। আর 151-তে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ কোনোভাবে হস্তক্ষেপ করে যদি মনে করেন গ্রেপ্তার পূর্বক আমলযোগ্য অপরাধটি প্রতিরোধ করা সম্ভব, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 151। ঠিক আছে, বোঝা গেল? ধারা 149, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন, প্রতিরোধের জন্য সাধ্যমতো হস্তক্ষেপ করবেন। 150-এ বলা হয়েছে আমলযোগ্য অপরাধ সংগঠনের জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে সেই ষড়যন্ত্রের বিষয়ে যদি পুলিশ অফিসার সংবাদ পান, তিনি ঊর্ধ্বতন অফিসারকে বা হস্তক্ষেপ করতে পারে এমন অফিসারকে তিনি ওই সংবাদটি জানাবেন। 150। 151-তে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ যদি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব না হয় এবং ওই অফিসার যদি মনে করেন যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে প্রতিরোধ করা সম্ভব, তাহলে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার পূর্বক আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে পারেন। ধারা 151। ধারা 152, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। অর্থাৎ কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে সরকারি সম্পত্তির ক্ষতি বা চিহ্ন বা বয়া বা নৌ চলাচলের জন্য কোনো চিহ্ন প্রতিরোধ করার জন্য হস্তক্ষেপ করবেন। অর্থাৎ পুলিশ অফিসারের সামনে যদি কেউ সরকারি সম্পত্তির ক্ষতি করে, তাহলে সেই সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য পুলিশ অফিসার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, যে কোনো ব্যবস্থা নিতে পারবেন, বা তিনি সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য হস্তক্ষেপ করবেন। ধারা 152। এখানে সরকারি সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে সরকারি যে কোনো সম্পত্তি, নৌ চলাচলের জন্য বয়া বা কোনো চিহ্ন অথবা রেলপথ, রেলঘাট, এই জাতীয় কোনো জিনিস যদি কেউ ক্ষতির চেষ্টা করে এবং তা যদি কোনো পুলিশ অফিসারের সামনে হয়, তাহলে সেই পুলিশ অফিসার উক্ত ক্ষতির হাত থেকে, সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে তিনি
হস্তক্ষেপ করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন যেন কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতি সাধন না হয়। ধারা 152। ধারা 149 আমলযোগ্য অপরাধের বিষয় যদি কেউ জানেন, সেই আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো চেষ্টা করবেন। ধারা 150 আমলযোগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্র সম্পর্কে যদি কেউ সংবাদ দেন এবং পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে এই অপরাধ সংগঠনের সংবাদটি জানাবেন বা খবর দিবেন। 151 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধ যদি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব না হয় তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। 152-তে বলা হয়েছে সরকারি সম্পত্তির যদি কেউ ক্ষতি সাধন করতে চায় এবং তখন যদি পুলিশ অফিসার উপস্থিত থাকেন তাহলে সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য তিনি হস্তক্ষেপ করবেন। ধারা 152। ধারা 153 থানার অফিসার ইনচার্জের ক্ষমতা। ধারা 153-তে বলা হয়েছে ওজন ও পরিমাপ যন্ত্র। ধারা 153-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন তার থানা এলাকায় কোথাও ওজন বা ওজন পরিমাপক যন্ত্র খাঁটি নয় তাহলে উক্ত স্থানে তিনি পরিদর্শন বা তল্লাশির জন্য প্রবেশ করতে পারেন। অর্থাৎ থানার অফিসার ইনচার্জের যদি মনে হয় তার থানা এলাকায় কোথাও কোনো বাজারে বা কোনো দোকানে ওজন পরিমাপক যন্ত্র যেখানে আছে বা যেখানে ওজন পরিমাপক যন্ত্র তৈরি হয় এরূপ কোনো স্থানে তিনি যদি মনে করেন যে ওই যন্ত্র সঠিক নয়, কম আছে, তাহলে সেখানে তিনি তল্লাশির জন্য প্রবেশ করতে পারেন বা সেখানে তিনি পরিদর্শন করতে পারেন যে আসলে জিনিসটা ঘটনা ঠিক কিনা, ওজন পরিমাপক যে যন্ত্রগুলো আছে সেগুলো আসলে সঠিক আছে কিনা, এই সঠিক জিনিসটা জানার জন্য তিনি সেখানে প্রবেশ করতে পারেন এবং তল্লাশি করতে পারেন। 153-1 ধারা। 153-2 বলা হয়েছে ওখানে যে তল্লাশি করবেন থানার অফিসার ইনচার্জ, তল্লাশি করার পর যদি এরূপ কোনো ওজন মাপক যন্ত্র বা ওজন পাওয়া যায় যা সঠিক নয় তা তিনি আটক করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করবেন বা ম্যাজিস্ট্রেটকে এই আটকের বিষয়ে সংবাদ দেবেন। ধারা 153-2। ধারা 153-1 বলা হয়েছে ওজন পরিমাপক যন্ত্র উদ্ধারের জন্য বা পরিদর্শনের জন্য তল্লাশি করতে পারবেন। আর দিয়ে বলা হয়েছে এরূপ ওজন পরিমাপক যন্ত্র যা সঠিক নয় এরূপ যদি পাওয়া যায় তাহলে তিনি আটক করতে পারবেন এবং এই আটকের বিষয়ে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন বা সংবাদ দিতে পারবেন। ধারা 153-2। তাহলে ধারা 149 পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো হস্তক্ষেপ করার চেষ্টা করবেন। 150-এ বলা হয়েছে অপরাধটি এখনো সংঘটন হয় নাই কিন্তু সংগঠন করার জন্য ষড়যন্ত্র চলতেছে, এরূপ সংবাদ যদি কোনো পুলিশ অফিসার পান তাহলে অপরাধ সংগঠনের যে ষড়যন্ত্র হইতেছে এই ষড়যন্ত্রের বিষয়ে তিনি ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অথবা এই ষড়যন্ত্রের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন এরূপ অফিসারকে তিনি সংবাদ দেবেন বা খবর জানাবেন। ধারা 150। ধারা 151-তে বলা হয়েছে পুলিশ অফিসার এই আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য যদি কোনোভাবে প্রতিরোধ করতে না পারেন তার কাছে যদি মনে হয় গ্রেপ্তার পূর্বক এই অপরাধটি প্রতিরোধ করা সম্ভব তাহলে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে এই অপরাধটি প্রতিরোধ করতে পারবেন। ধারা 151-তে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 152 কোনো পুলিশ অফিসারের সামনে যদি সরকারের সম্পত্তি ক্ষতির কেউ চেষ্টা করে তাহলে সেই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বা প্রতিরোধ করার জন্য পুলিশ অফিসার হস্তক্ষেপ করবেন। ধারা 152 এখানে সরকারি সম্পত্তি কিরূপ হবে, সরকারি যে কোনো সম্পত্তি, রেলঘাট হতে পারে বা রেলপথ হতে পারে, নৌ চলাচলের কোনো চিহ্ন বা বয়া হতে পারে, এছাড়াও সরকারের যে কোনো সম্পত্তি যদি পুলিশ অফিসারের সামনে কেউ ক্ষতি করার চেষ্টা করে সেই
সম্পত্তি রক্ষার জন্য বা প্রতিরোধ করার জন্য পুলিশ অফিসার হস্তক্ষেপ করবেন। ধারা 152। ধারা 153, ওজন ও ওজন পরিমাপক যন্ত্র। থানার অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন তার থানা এলাকায় কোথাও ওজন পরিমাপক যন্ত্র বা ওজন খাঁটি নয়, তাহলে তিনি উক্ত স্থান পরিদর্শন বা তল্লাশি করতে পারেন বা তল্লাশির জন্য প্রবেশ করতে পারেন। ধারা 153(1), থানার অফিসার ইনচার্জ কর্তৃক ওজন পরিমাপক যন্ত্র বা ওজন দেখার জন্য বা পরিদর্শনের জন্য তিনি তল্লাশি করতে পারেন। 153(2), এরূপ তল্লাশির পর বা পরিদর্শনের সঠিক না হয় তাহলে এরূপ যন্ত্র 153। ধারা 154, এজাহার অথবা আমলযোগ্য অপরাধের সংবাদ। কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিকভাবে আসলে থানার অফিসার ইনচার্জ তা লিপিবদ্ধ করবেন অথবা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। অর্থাৎ কোনো আমলযোগ্য অপরাধের বিষয়ে যদি কোনো ব্যক্তি থানায় মৌখিকভাবে কোনো খবর নিয়ে আসেন, লিখিত নয়, যদি মৌখিকভাবে নিয়ে আসেন তাহলে থানার অফিসার ইনচার্জ ওই মৌখিক বিবৃতি লিপিবদ্ধ করবেন অথবা তার অধস্তন কাউকে দ্বারা লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেবেন। এরূপ লিপিবদ্ধ করার পর সংবাদদাতাকে ওই লিপিবদ্ধের বিষয়টি পড়ে শোনাবেন এবং সংবাদদাতার স্বাক্ষর নেবেন। উক্ত সংবাদটি বিপি ফর্ম নং 27 এবং বাংলাদেশ ফর্ম নং 53-56 রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। একেই এজাহার বলা হয়। অর্থাৎ আমলযোগ্য অপরাধের বিষয়ে যদি কেউ মৌখিক বিবৃতি নিয়ে থানায় হাজির হয় তাহলে থানার অফিসার ইনচার্জ উক্ত বিষয়টি নিজে লিপিবদ্ধ করবেন অথবা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। যখন লিপিবদ্ধের কার্যক্রম শেষ হবে এই লিপিবদ্ধের বিষয়টি সংবাদদাতাকে, যে মৌখিকভাবে সংবাদ নিয়ে আসছে, তাকে পড়ে শোনাইতে হবে এবং তার দ্বারা স্বাক্ষর করাইতে হবে। যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে সেখানে সংবাদদাতা স্বাক্ষর করবেন এবং তাকে পড়ে শোনাইতে হবে। উক্ত সংবাদটি বিপি ফর্ম নং 27 এবং বাংলাদেশ ফর্ম নং 53-56 রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। এই লিপিবদ্ধ করাকেই এজাহার বলে। অর্থাৎ কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসেন তাহলে থানার অফিসার ইনচার্জ, যদি মৌখিকভাবে আসেন তাহলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি লিপিবদ্ধ করবেন অথবা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। এখানে লিপিবদ্ধ শেষে অবশ্যই সংবাদদাতাকে লিপিবদ্ধ কি বিষয়টি আপনি লিপিবদ্ধ করেছেন সেই বিষয়টি তাকে পড়ে শোনাতে হবে। পড়ে শোনানোর পর অবশ্যই তার স্বাক্ষর নিতে হবে। স্বাক্ষর নেওয়ার পরে এই বিষয়টি 53-56 রেজিস্টারে লিপিবদ্ধ করা বাংলাদেশ ফর্ম নং বিপি ফর্ম নং 27 এবং বাংলাদেশ ফর্ম 53-56 রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। এই লিপিবদ্ধকৃত বিষয়টিকে এজাহার বলা হয়। নোট: এজাহার দুই ভাবে দেয়া যায়, এক লিখিতভাবে ও দুই মৌখিকভাবে। আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে কোনো ব্যক্তি খবর দিতে পারেন। অর্থাৎ এখানে যার বিরুদ্ধে অভিযোগটি বা অপরাধটি হয়েছে, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকেই আসতে হবে এমন কোনো বিষয় না। আমলযোগ্য বিষয়ে যে কোনো ব্যক্তি থানায় খবর দিতে পারেন। একবার এজাহার লিপিবদ্ধ করার পর তার বাতিল করা যায় না। এজাহার যে ব্যক্তি মৌখিকভাবে সংবাদ নিয়ে আসেন অথবা এজাহার লিপিবদ্ধ করার পর উহাতে স্বাক্ষর প্রদানে যদি অস্বীকার করেন তাহলে 3 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। অর্থাৎ যে ব্যক্তি মৌখিকভাবে এজাহার নিয়ে আসেন তিনি যদি এজাহারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তাহলে তিনি সর্বোচ্চ 3 মাস এবং 500 টাকা অর্থদণ্ড অথবা 3 মাস ও 500 টাকা উভয় দণ্ড হতে পারে। তাহলে ধারা 154 এজাহার বা আমলযোগ্য অপরাধের সংবাদ লিপিবদ্ধকরণ। এখানে বলা হয়েছে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে থানার অফিসার ইনচার্জ
তা লিপিবদ্ধ করবেন বা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। সংবাদদাতাকে পড়ে শোনাবেন এবং স্বাক্ষর নেবেন। উক্ত সংবাদটি বিপি ফং নং 27 এবং বাংলাদেশ ফং নং 5356 রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। একেই এজাহার বলে। এজাহার দুই ভাবে দেয়া যায়, এক লিখিতভাবে ও দুই মৌখিকভাবে। এজাহার যে কোনো ব্যক্তি দিতে পারেন, অথবা আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে কোনো ব্যক্তি খবর দিতে পারেন। এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সংবাদ দিতে হবে, এই বিষয়ে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আর এজাহার যদি একবার লিপিবদ্ধ করা হয় তা আর বাতিল করা যায় না। এজাহারে যদি সংবাদদাতা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান, তাহলে তিনি সর্বোচ্চ 3 মাস এবং 500 টাকা অর্থদণ্ড, অথবা 3 মাস ও 500 টাকা উভয় দণ্ড হতে পারে। আর এক্ষেত্রে দণ্ড অবশ্যই বিনাশ্রম কারাদণ্ড হবে। 3 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। ধারা 148 থেকে 154 কোনো সমস্যা আছে? ধারা 148, 148 না 149 থেকে 154 কোনো সমস্যা থাকলে বলেন। সমস্যা নাই? তো ধারা 155, আমলের অযোগ্য অপরাধের খবর বা সংবাদ। ধারা 155-1, থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে তিনি সংবাদের সারমর্ম রক্ষিত বইতে লিপিবদ্ধ করবেন, অর্থাৎ জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বলবেন। ধারা 155-1, ধারা 154-তে বলা হয়েছে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে, আর ধারা 155-তে আমলের অযোগ্য অর্থাৎ ছোট ছোট অপরাধ। এই অপরাধের বিষয়ে যদি কোনো সংবাদ আসে, তাহলে থানার অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল ডায়েরিতে উক্ত বিষয়টি লিপিবদ্ধ করবেন বা লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেবেন এবং সংবাদদাতাকে, যিনি এই বিষয়ে সংবাদটি নিয়ে আসবেন, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যেতে বলবেন। ধারা 155-1, ধারা 155-2, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত আমল অযোগ্য মামলার বিষয় তদন্ত করা যায় না। ধারা 155-2, 155-1-এ যে আমলের অযোগ্য অপরাধের বিষয়ে সংবাদ আসছে, এটা যখন লিপিবদ্ধ করা হবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট যাইতে বলতে হবে। এই আমলের অযোগ্য অপরাধের বিষয় আদালতের বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত বা আদেশ ব্যতীত তদন্ত করা যায় না। ধারা 155-2। ধারা 155-3, ম্যাজিস্ট্রেটের আদেশ পেলে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা যাবে, অর্থাৎ